কি স্যার হিস্টোপ্লাজমা বা ওই ধরনের কিছু আছে? হিস্টোপ্লাজমা নিয়ে না। এই যে দেখো পাহাড় পর্বত দেখা যাচ্ছে। হাই মাউন্টেন অল্টিটিউড ওইটা হ্যাঁ, যেটা ইলনেস। বলছে মাউন্টেন সিকনেস বা হাই হ্যাঁ, মাউন্টেন সিকনেস এই যে দেখা যাচ্ছে তো তোমার মাউন্টেন। তো যাই হোক ওইটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন এবং এটা কিন্তু ইম্পোর্টেন্ট। তোমাদের সিলেবাসও আছে এবং জানতে হবে এজ এ রেসপিরেটরি ফিজিশিয়ান। তো আমাদের আম আ আমরা তো তোমার ফর রিক্রিয়েশন বা ফর ওয়ার্ক আমরা কিন্তু মানে লোল্যান্ডার যারা আছি মানে উই ভেঞ্চার টু হাই অল্টিটিউড, তাই না? এভারেস্ট জয় করতে যায় অথবা কোনো উচ্চ স্থানে অ্যা কাজ করতে যায় সেখানে থেকে যেতে হয়। এটা একটা। এর বাইরেও তোমার এই ম্যাপ দেওয়ার উদ্দেশ্য হলো কিছু মানুষ যারা মানে ২,৫০০ মিটারের উপরে ইভেন আ ৫,০০০ মিটারের উপরে ওরা সবসময় বাস করে। তাদের জন্মই সেখানে। এটা একটা। তার মানে they are most of them are accustomed তার মানে বডির কিছু physiological change এর আ বিনিময়ে তারা কিন্তু ঐখানে থাকতে accustomed। যেমন এটা হলো তোমার আন্দিজ পর্বতমালা, পেরু, আম চিলি, আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার এই পাশ দিয়ে তোমার চলে গেছে পুরা আন্দিজ পর্বতমালা। তারপরে এটা তোমার এই যে মেক্সিকো থেকে শুরু করে অ্যা তোমার আপ টু কানাডা পর্যন্ত এখানে যে ক্যালিফোর্নিয়ার এদিক দিয়ে ইউএস এর এই সাইড দিয়ে। এটা হলো তোমার রকি মাউন্টেন বলে। তো এই যে আন্দিজ এর উচ্চতা প্রায় তোমার ৭,০০০ মিটার। হয়তো একদম টিপে লোক থাকে না। কিন্তু এই ৫,০০০, ৪,০০০, ৩,০০০ ওই মিটার উচ্চতায় কিন্তু মানুষ বাস করে। আর আমি যদি বা তোমরা যদি ২,৫০০ এর ২,৫০০ মিটারের উপরে উঠে যাও, তখন কিন্তু তোমার এই মাউন্টেন সিকনেস হবার রিস্ক থাকে। যদি তুমি আ কি বলা যায় সিস্টেম মেনে উঠো, গ্র্যাজুয়ালি বা যেরকম প্রোটোকল যেভাবে আছে, অ্যাক্লিমেটাইজেশন যেটা বলে, তাহলে তোমার চান্স কম থাকবে। আর না হলে চান্স বেশি থাকবে। কিন্তু ইউ আর নট ফুলি ইমিউন যে তুমি যখনই ২,৫০০ মিটার ক্রস করবা তখনই তোমার কিন্তু একুট মাউন্টেন সিকনেস হোক বা আদার ইলনেস হোক আমরা সেটা পরে দেখব। সেটা তোমার হতে পারে। একেকজনের একেকটা হবে বা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন হবে। কারো একটু কম উচ্চতায় হবে, রিলেটিভলি কম উচ্চতায় হবে, কারো একটু বেশি উচ্চতা লাগবে। কিন্তু হবে। নাও হতে পারে তুমি যদি প্রপার প্রসিডিউর মতো যাও। তাহলে এই যে আন্দিজ পর্বতমালা, তারপরে রকি মাউন্টেন, তারপর এইটা হলো যে তোমার তিব্বত মালভূমি। তিব্বত বলো বা তিব্বতি মালভূমিরই একটা এক্সটেনশন হলো পামির মালভূমি। এগুলি প্রায় ৪,০০০ মিটার উঁচু। এখানে কিন্তু তোমার এই যে দেখো মানে এখানে প্রাণীর অস্তিত্ব আছে মানে এখানে মানুষের অস্তিত্ব আছে। এখানে মানুষও থাকে এই এরিয়াগুলিতে। তো সেজন্য আমরা তাহলে যখনই আম হাই অল্টিটিউড ইলনেস টা পড়বো, তখন ২ টা গ্রুপ অফ পিপল কল্পনা করব। যে কিছু মানুষ যারা নাকি আ জন্ম থেকেই সেখানে আছে অথবা ওরা লোল্যান্ড থেকে গিয়ে ওরা several ইয়ার্স ধরে সেখানে আছে। এটা হলো একটা গ্রুপ। আর আরেকটা গ্রুপ হলো যারা নাকি আ আমরা পর্বত আরোহণ করতে যাচ্ছি বা যেকোনো কারণেই হোক আমাদেরকে উপরে উঠতে হলো। হ্যাঁ? উপরে উঠে কাউকে থেকে যেতে হলো কয়েকদিন। আবার কেউ আবার দিনে নিচে নেমে আসলো। তাহলে কিভাবে কে প্রেজেন্ট করবে? এটার উপর আমাদের একটু আ আ ছোট ডিসকাশন আজকে। এটা তোমার এইখানেও তোমার যে মানুষ থাকে যে ম তিব্বত ভ্যালি বলে বা প্লেটু বলে সেখানে এটা চীনের অংশ এটা। আ ওরাও তোমার accustomed হাই টু রিমেইন ইন হাই অল্টিটিউড ৪,০০০ মিটার উঁচু। আর আমরা জানি যে মোটামুটি ডিমার্কেশন পয়েন্ট হলো ২,৫০০ মিটার, ২,৫০০ মিটার। আমাদের যে কেওক্রাডং আছে, কেওক্রাডং না সর্বোচ্চ পর্বত?
এখন মনে হয় আরেকটা বলা হয়, আমরা এই প্রাইমারি স্কুলে কেওক্রাডাঙ্গি পড়তাম যে সর্বোচ্চ পর্বত। এরপর সম্ভবত আরেকটা তাজিং ডং, ডিসকভার হইছে। হ্যাঁ? তাজিং ডং বা তাজিং বিজয় ডং, বলে হ্যাঁ, স্যার, হ্যাঁ, কাছাকাছি, বা বিজয় কাছাকাছি নামেও শুনছি। পরিচিত স্যার। কেওক্রাডাঙ্গি এর উচ্চতা কত? তো খেয়াল নাই স্যার। হ্যাঁ, খুব বেশি না কিন্তু ১,০০০ মিটার মাত্র। তার মানি তুমি বাংলাদেশের হাইয়েস্ট পয়েন্টে গিয়েও যদি থেকে যাও, তোমার খুব একটা সমস্যা হবে না। বিকজ দিস ইজ লোয়ার দেন আ আ 2500 মিটার। তারপর তোমাদের অনেকে ধরো যে দার্জিলিং বা মিরিক ওইসব জায়গায় হয়তো গিয়েছো, ঘুরে আসছো। ওইটাও কিন্তু খুব বেশি না। দার্জিলিং ধরো যে ২,০০০ মিটার। তবুও ২,৫০০ এর কাছাকাছি। তারপরে শিলং, মিরিক ওরা হলো ১,৫০০ মিটার। হ্যাঁ? সুতরাং সেখানে থাকলেও তোমার যে ক্রনিক অ্যাডাপ্টেশন এর কোনো ব্যাপার আসলে আসে না আ খুব একটা। আর আমাদের সাজেক ভ্যালির উচ্চতা কত? খুব মাত্র ৪৫০ মিটার। হ্যাঁ? মানে ধরো যে ৫০০ মিটারের মতো। আ তার মানে ১,০০০ এরও অর্ধেক। তো সেখানে আমাদের কোনো সমস্যা হবার আর কথা না। এই যে উচ্চতা, এই উচ্চতাগুলি কিন্তু তোমার সমুদ্র সমতল থেকে। এবং কেউ যদি ক্রনিক্যালি একটু রিলেটিভলি হায়ার উচ্চতায় থাকে, তাহলে তোমার হয় কি? এই সে যদি কখনো অ্যাসেন্ড করতে যায়, উপরে উঠতে যায়, তার সিকনেস হবার চান্স একটু কম থাকবে। যে নাকি আ উম আ সমুদ্র লেভেলে আছে, সি লেভেলে আছে। যেমন ধরো যে ঢাকার উচ্চতা কত বলো তো দেখি সমুদ্র সমতল থেকে? ঢাকা হলো তোমার ৪ মিটার মাত্র। আর চিটাগাং আবার একটু রিলেটিভলি উঁচু ভূমি। চিটাগাং হলো তোমার ৩০ মিটারের মতো। আর চিটাগাং এর পুরো এরিয়া না, এজ এ হোল গড় করলে আরকি। কারণ চিটাগাং এ তো পাহাড় আছে তো। বা চিটাগাং হিল ট্রেকস মিলিয়েই বোধহয় এটা করা হইছে। আবার দেখো যে আমাদের আমরা মোটামুটি ৫-১০ মিটার উঁচুতে আছি সমুদ্র সমতল থেকে। আর সেটা যদি তুমি কাঠমান্ডু চিন্তা করো, সেটা ওরা কিন্তু ১,৫০০ মিটার উঁচুতে আছে। ১,৫০০ মিটার উঁচুতে থাকার কারণে সে তার উম মানে হাই অল্টিটিউড এ উঠার ক্যাপাসিটি বা তার অ্যাডাপ্টেশন, নট ক্যাপাসিটি, অ্যাডাপ্টেশন তার আমাদের চেয়ে বেটার হবে। আর তুমি যদি থিম্পুর কথা চিন্তা করো, থিম্পু হলো যে ২,৩০০ মিটার। এটা কিন্তু প্রায় ২,৫০০ মিটারের কাছাকাছি। সো সেটা বেশ উঁচুতে আছে। সেজন্য কেউ যখন তোমার কাছ থেকে অ্যাডভাইস নিতে আসবে যে আমি সেখানে যাচ্ছি। যেমন পেরু। পেরুতে একজন গিয়ে পেরুটা হলো তোমার যেখানে। একজন উচ্চপদস্থ কর্মকর্তা গিয়ে কিন্তু সেখানে অসুস্থ হয়ে গেছিল। এটা উনার এমনি একটু প্রি এক্সিস্টিং ইলনেস ছিল। তারপরে চলে গেছে পেরুতে। আ সেখানে গিয়ে হি হ্যাজ ডেভেলপড সাম রেসপিরেটরি ইলনেস। তো এই যে উচ্চতায় যখন যাবে, তখন তোমার সেটার কোথায় কতটুকু উচ্চতায় যাচ্ছে এবং আমরা পরে আ আরেকটা ডিসকাস করব। আজকে হয়তো এটা হবে না। যে আমাদের কি একটা নরমাল মানে কি বলা যায়? উইথআউট অ প্রি এক্সিস্টিং কন্ডিশন ধরো যে সিওপিডি নাই, আইএলডি নাই, স্লিপ অ্যাপনিয়া নাই। ওদের বেলায় আমার অ্যাডভাইস কিরকম হবে? আর যদি থাকে তাহলে আমার অ্যাডভাইস কিরকম হবে? সেটা আমাদেরকে জানতে হবে। কারণ এখন তো পুরা পৃথিবীটাই একটা গ্রামের মতো। তুমি দেখবা যে কয়েকদিন পর বলবা যে পেরু থেকে ঘুরে আসি। আরেকজন বলবে যে আমার মন ভাল লাগে না একটু পামিরে যাই। তাই না? তাহলে এই যে কোথায় যাচ্ছ? সেটার হাইট কত? সেটা কত অক্ষাংশে এই জিনিসগুলিও কিন্তু তোমার লাগবে। এবং দেখা যাচ্ছে যে এই যে উচ্চতাগুলি বলতেছি সেটা ধরো 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ এভারেজ ধরে। এবং এই অক্ষাংশ যদি বেশি হয়, আ আরো উত্তরে যাচ্ছ বা আরো দক্ষিণে যাচ্ছ 45 এর তাহলে কিন্তু আবার এই হিসাব নিকাশ একটু চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক আমাদের তো জানাই আছে এই জায়গাগুলিতেই তো যাবে। আর কোথায় যাবে? তাহলে আমাদের আসলে হিউম্যান বিইং যারা ওইখানেই জন্ম নিচ্ছে, ওইখানেই থাকছে অথবা আমরা গিয়ে যদি সেখানে বাস করা শুরু করে দেই থ্রো প্রপার প্রসিডিউর তাহলে ৫,০০০ মিটারের উপরেও কিন্তু আমাদের আ we have the ability to live and reproduce. তবে
সবাই কিন্তু সেখানে হেলদি থাকে না। যারা ধরো যে একজন তিব্বত মালভূমিতে যার জন্ম হলো, তিব্বতে এটা কম হয়। মানে ধরো যে আন্দিজ পর্বতমালায় ওই এরিয়াতে পেরুতে যার জন্ম হলো মনে করো, বা রকি মাউন্টেন ক্যালিফোর্নিয়ার পুরো অংশ না, ওটার পাশ দিয়ে গেছে। সে রকি মাউন্টেনের উঁচু অংশে মনে করো যে তার জন্ম এবং নিবাস। তো সে যদি সমতলে জন্ম হতো তাহলে হয়তো তার একটা ডিজিজ হতো না। কিন্তু ক্রনিক, যদিও মোস্ট অফ দ্য পিপল আর অ্যাডাপ্টেড ইন দ্যাট হায়ার অল্টিটিউড, কেউ কেউ কিন্তু সেই অ্যাডাপ্টেশন মানে অ্যাডাপ্ট করতে পারে না নিজেকে। তখন সে একটা ডিজিজ ডেভেলপ করে বা একটা কিছু কন্ডিশন ডেভেলপ করে। বলতে পারবা মামুন অনলের মধ্যে এগুলি কিন্তু কি বলা যায়, পার্ট অফ সিলেবাস, কিন্তু সিলেবাসের বাইরে না। কি হতে পারে? কেউ ধরো এই তিব্বত মালভূমিতেই তার জন্ম। এর মধ্যে একটা সার্টেন পোরশন উইল ডেভেলপ সাম ডিজিজ বা কন্ডিশন, যেটা সমতলের আমাদের সেটা বা সেই সমতলে জন্ম হলেও হয়তো হতো না। আচ্ছা, সে আমরা আসতেছি। এটা কি স্যার স্যার ওই যে ক্রনিক মাউন্টেন সিকনেস? হ্যাঁ, ক্রনিক মাউন্টেন সিকনেস। সেটা তো ক্রনিক মাউন্টেন সিকনেস, তো সে মাউন্টেনে ক্রনিক্যালি আছে বলেই। সে সমতলে থাকলে তো আর ক্রনিক প্লেনল্যান্ড সিকনেস বলে তো আর কোনো কিছু নাই, তাই না? তাহলে ক্রনিক মাউন্টেন সিকনেস সেটা একটা কন্ডিশন। তাহলে দ্যাট ইজ তাহলে অ্যাডাপ্টেশন আমাদের ২ ভাবে হ্যাম্পার হচ্ছে। একটা হলো যে একিউট অ্যাসেন্ডিং, হঠাৎ করে আমরা উঠতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি অ্যাডাপ্ট করতে পারি আমার কোনো সমস্যা হবে না। আর যে সমস্যাগুলি হচ্ছে তোমরা জানো যে একিউট মাউন্টেন সিকনেস, হ্যাপ, আ হাই অল্টিটিউড পালমারি ইডিমা, তারপরে হ্যাজ সেরিব্রাল ইডিমা, এগুলি কিন্তু ডিউ টু ম্যাল অ্যাডাপ্টেশন। আমি যদি আমার বডি, আমার ফিজিওলজি যদি অ্যাডাপ্ট করতে না পারে তখনই আমি সেগুলি ডেভেলপ করব। এবং ইচ অ্যান্ড এভরি পারসন কিন্তু ডেভেলপ করবে না। একটা তুমি যদি লিমিট ক্রস করে চলে যাও তাহলে তো সেটা অন্য ব্যাপার, উইথআউট প্রসিডিউর। তো এই যে আজকে তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছিলাম না? যে গ্রুপের মধ্যে কাউকে যদি হেলিকপ্টার দিয়ে এভারেস্টে নিয়ে ফেলে দিয়ে আসে, সেখানে ঠান্ডা বা অন্য কোনো ব্যাপার না। তখন কি হবে? হ্যাঁ, সেটা তোমরা একটু চিন্তা করো, আমরা পরে আসতেছি। কারণ এই যে হেলিকপ্টার দিয়ে যাওয়া এবং নিজে পায়ে হেঁটে যাওয়া, এর মধ্যে কিন্তু একটা বিরাট ডিফারেন্স আছে। তুমি যখন পায়ে হেঁটে যাচ্ছ, সময় নিয়ে যাচ্ছ, স্লোলি যাচ্ছ, থেমে, থেমে যাচ্ছ, হ্যাঁ? তারপরে এইভাবে তুমি নিজেকে অ্যাডাপ্ট করে, করে যাচ্ছ, এইটা হলো যে এক ব্যাপার। তুমি এভারেস্টেই যাচ্ছ। আবার আরেকজনকে হেলিকপ্টারে করে নিয়ে এভারেস্টে রেখে আসছে। এই ২ টার মধ্যে এই যে সে কি পায়ে যাচ্ছে না হেলিকপ্টারে যাচ্ছে। হেলিকপ্টার মানেই এটা জাস্ট একটা প্রতীক যে উইথআউট আ প্রসেস, ক্রনিক প্রসেস, উইথআউট অ্যাক্লিমেটাইজেশন তোমাকে যদি এভারেস্টে দিয়ে দেওয়া হয়, তখন তোমার অবস্থাটা কি হবে? অবস্থা খুবই ভয়ানক, যে উইদিন মিনিট ইউ উইল লুজ ইউর কনসাসনেস। তুমি জ্ঞান হারায় ফেলবা অ্যান্ড উইদিন আওয়ার্স ইউ উইল ডাই। ইউ না, মানে সামবডি উইল ডাই, এবং সে সার্ভাইভ করতে পারবে না। সেই একই পারসন যদি অ্যা গ্র্যাজুয়ালি উঠতো, অ্যাক্লিমেটাইজেশন এর প্রসেস গুলি মেনে চলতো, তার বেলায় কিন্তু এই ঘটনাটা ঘটতো না। তো যাই হোক, আ আমাদের একটু দেখি, আমরা একটু সামনে যাই। তুমি এটা যদি চিন্তা করো যে আমরা যতই উপরে উঠবো, এভারেস্টের উচ্চতা হলো যে প্রায় এরকম ৮৮০০ মিটার। ৮৮০০ মিটার হলো যে এভারেস্ট। সেখানে তো আর মানুষ বাস করে না। মানুষ বাস করে যে ওই তিব্বত মালভূমি, পামির মালভূমি, ধরো যে ৪,০০০ মিটার উঁচু যেটা, সেখানে বাস করে ধরো ৪,০০০। ৪ এর উপর এশিয়ার কথা বলতেছি, যে ধরো যে এখানে কিন্তু PU2 97। আবার ৫,০০০ এর উপরেও কিন্তু মানুষ থাকে। ৫,০০০, ৬,০০০ ওখানেও থাকে। সেখানে দেখো অক্সিজেন 85, 79। তাহলে কিছু অ্যাডাপ্টেশন হয়। যে যারা নাকি আস্তে, আস্তে উঠতেছে, গ্র্যাজুয়ালি উঠতেছে, নিউ কামার ফ্রম লোল্যান্ড, তাদের মধ্যেও যেরকম অ্যাডাপ্টেশন হয় একরকম। আবার যারা নাকি পারসিস্টেন্টলি থাকতেছে, তারা ওই লো অক্সিজেনে কিভাবে থাকতেছে, তাদের মধ্যেও অ্যাডাপ্টেশন হয়। এবং অ্যাডাপ্টেশন এর বেলায় তোমরা এই ২ টা পয়েন্ট মনে রাখবা, শুধু ডিটেইলস যাওয়ার দরকার নেই। SVR এবং HPV, হ্যাঁ? হাইপোক্সিক ভেন্টিলেটরি রেসপন্স
অ্যান্ড হাইপোক্সিক পালমারি ভ্যাসোকনস্ট্রিকশন। এই ২ টা হলো যে পার্ট অফ অ্যাডাপ্টেশন। তুমি যখনই উপরের দিকে উঠতেছো, যখনই তোমার হাইপোক্সিয়া হচ্ছে, তোমার কিন্তু ভেন্টিলেশন বাড়তেছে। এবং এই ভেন্টিলেশন বাড়ার জন্য তোমাকে সময় দিতে হয়। তোমাকে থেমে, থেমে যেতে হয়, থেকে, থেকে যেতে হয়। দাম করে উঠে গেলে হয় না। এবং হাইপোক্সিক পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন এটাও একটা তোমার অ্যাডাপ্টেশন। তাহলে আমরা যদি অ্যাডাপ্ট করতে না পারি, তাহলে একুট মেল অ্যাডাপ্টেশন এর জন্য আমি কিছু আ আ কন্ডিশন ডেভেলপ করব। আর ক্রনিক মেল অ্যাডাপ্টেশন এর জন্য আমি কিছু কন্ডিশন ডেভেলপ করব। তো একুট মেল অ্যাডাপ্টেশন হলো যে তুমি ঢাকা থেকে এভারেস্ট বিজয় করতে যাচ্ছ বা পেরুতে গেছো উ উ উ পরে। সেক্ষেত্রে হবে তোমার একুট মাউন্টেন সিকনেস, তারপরে হাই অল্টিটিউড সেরিব্রাল ইডিমা, হাই অল্টিটিউড পালমারি ইডিমা। তোমাকে এইটা খুব ভালো জানতে হবে এবং এইটাও জানতে হবে। কারণ একুট মাউন্টেন সিকনেস ও কিন্তু তোমার হাইপোক্সিয়া থাকে এবং এটা সবচেয়ে কমন এবং মোটামুটি আম মোর দ্যান 50% তোমার যারা নাকি ক্লাইম্বার উপরে উঠতেছে তাদের কিন্তু এটা হতে পারে। সেক্ষেত্রে কি ক্লিনিক্যাল ফিচার হয় বলতে পারবা? একুট মাউন্টেন সিকনেস এ বা কোন সিস্টেমটা বেশি ইনভলভ হয়? পালমোনারি সিস্টেমও কিন্তু হয়। অনেক পেশেন্টের হাইপোক্সিয়া থাকে এবং সেই হাইপোক্সিয়াটা একটা ডিমার্কেশন পয়েন্ট, তার প্রগনোস্টিক পয়েন্ট। কিন্তু আদার কি ফিচার থাকবে? আদত স্যার এই সেরিব্রাল সার্কুলেশন কমে যায় স্যার। এইজন্যে ওই সিস্টেমটা বেশি হয় স্যার। স্যার পেছনে হেডেক থাকে, ফ্যাটিগ থাকে স্যার। হ্যাঁ, একুট মাউন্টেন সিকনেস ডায়াগনোসিস এর জন্য তোমার হেডেকটা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে হেডেকটা আছেই। এটা নিয়ে মানে সমালোচনা আছে যে হেডেক থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু ধরে নিবা যে হেডেক থাকবেই। কারণ একটা সময়ে হেডেক ছিল যে হেডেক প্লাস আদার সিম্পটমস। সে আদার সিম্পটম এর মধ্যে তোমার জিআইটি, তারপরে নিউরোলজিক্যাল সবগুলি আছে। কিন্তু ফাংশন ইজ এক্সামিনেশন ফাংশন অফ নার্ভাস সিস্টেম শুড বি নরমাল। যদি নিউরোলজিক্যাল এক্সামিনেশন এ তোমার কোনো অ্যাবনরমালিটি থাকে, হ্যাঁ? ধরো প্লান্টার এক্সটেনসর পাচ্ছ, প্রোনাস পাচ্ছ, ক্রেনিয়াল নার্ভ পলসি হয়ে গেছে, পেপলিডিমা পাচ্ছ। তখন সেটা আর মাউন্টেন সিকনেস এ নাই। সেটা তখন সেরিব্রাল ইডিমা হয়ে গেছে। এবং এই একুট মাউন্টেন সিকনেস ও কিন্তু ডিউ টু ইডিমাই, কিন্তু সে জাস্ট তোমাকে সিম্পটম শো করবে। তার হেডেক, নসিয়া, ভমিটিং, তাই না? অনেক সময় দেখবা যে তুমি যখন হাই অল্টিটিউড এ যাচ্ছ, মানে যাচ্ছে, দেন তাদের ভমিটিং শুরু হয়, নসিয়া হয়। তারপরে অ্যানোরেক্সিয়া। আরেকটা ইম্পোর্টেন্ট পয়েন্ট হলো যে ইনসোমনিয়া। ইনসোমনিয়াটা ইম্পোর্টেন্ট। যে তার ডিউ টু এবং কেন ঘুমে অল্টারেশন হয়? শুধু ডিক্রিজ স্লিপ না। আ যে কমে গেছে। তার স্লিপের কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়। তারপরে তার ভিভিড ড্রিম এসব কিছু অনেক কিছু তোমার চেঞ্জ হয়। থিস অল আর পার্ট অফ একুট মাউন্টেন সিকনেস। এবং একুট মাউন্টেন সিকনেস এর প্যাথোলজিটা হলো যে ব্রেইন রিলেটেড, সেরিব্রাল রিলেটেড। আ তোমার অ্যানোরেক্সিয়া, ইনসোমনিয়া, ডিজিনেস, ভমিটিং প্লাস হেডেক। হেডেকটা তোমার মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড থাকে। এবং একই সঙ্গে তার SpO2 ফল করতে পারে। কিন্তু করবেই এমন কোন কথা নেই। করতে পারে। তাহলে সুতরাং সেটা কিন্তু তাহলে রেসপিরেটরি ইনভলভমেন্ট ও হচ্ছে একুট মাউন্টেন সিকনেস। এবং তোমার ২৪০০ মিটার বা ২৫০০ মিটার ক্রস করার পরেই তোমার এটা হতে পারে। এবং এটা কিন্তু তোমার ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরি করবে। ধরো যে অনলের হলো, মামুনের হয়নি। অথবা মামুনের হলো, অনলের হয়নি। হয়তো একই স্পিডে গেল, একই সিস্টেম ফলো করে গেল। হ্যাঁ, তোমাকে অ্যাক্লিমেটাইজেশন তো আর আমাদের টপিক না। সেটার জন্য বিভিন্ন মানে একটা প্রোটোকল আছে যে এই উচ্চতায় গিয়ে আমাকে আ এইটুকু সময় মানে ক্ষান্ত দিতে হবে, রেস্ট নিতে হবে। তারপর আমাকে আবার শুরু করতে হবে। এইভাবে। এইভাবে করার পরেও কিন্তু দেখা গেল অ্যা আ একজনের হলো, আরেকজনের হলো না। তার মানে এটার মধ্যে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন আছে। তারপরে অনেকে আবার কিন্তু সেন্স অফ কম্প্রেশন মানে চেস্ট টাইটনেস এরকমও কমপ্লেইন ও তোমার করতে পারে। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য হলো যাতে তোমাদের মানে মনে থাকে আ যে আমরা যখন লিখবা যাতে একটা শর্ট নোট আকারে লিখতে পারো। যদি কখনো জিজ্ঞেস করা হয় বা কখনো আসে। তো সেটা
তোমার ওই উচ্চতাটা একটু ভেরিয়েবল। যেমন ২,০০০ থেকে ৪,০০০ মিটারের মধ্যে বলা হয় যে অ্যারাউন্ড 50% ক্লাইম্বার এর মধ্যেই এটা হয় বা হতে পারে। তবে একই সঙ্গে যার নাকি ওই সিম্পটম গুলি ডেভেলপ করলো যে ভমিটিং, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ইনসোমনিয়া, তোমাকে তার আদার কজ গুলিও এক্সক্লুড করতে হবে। তার ডিহাইড্রেশন, হাইপোনেট্রিমিয়া, হ্যাঁ? এতে অ্যাডজাস্টেড হয়েও তো হতে পারে। এত বেশি আমি অ্যাডজাস্টেড হাঁটতে, হ্যাঁ? মুভ করতে সেখান থেকেও কিন্তু আমার মাথায় ব্যথা হতে পারে। সুতরাং ওই কজ গুলিও তোমাকে মাথায় রাখতে হবে এবং এক্সক্লুড করতে হবে। আচ্ছা। আর সেরিব্রাল ইডিমা যদি আসো যে ওই অল্টিটিউড এ গিয়ে, ওই উচ্চতায় গিয়ে সেখানে তোমার হয় কি যে এই ফিচার গুলি সাথে তোমার আরেকটু আম মা আরেকটু সিভিয়ার নিউরোলজিক্যাল সিম্পটম এর সঙ্গে এড হবে। যেমন মনে করো ডিসওরিয়েন্টেশন। পেশেন্ট ডিসওরিয়েন্টেড হয়ে গেল। কনফিউজড, তাই না? ওরে জিজ্ঞেস করতেছে যে, "আপনি কোথায় আছেন?" সে বলতেছে যে, "আমি তো কি বলা যায় আম ভাত খাই নাই।" ব্যাপারটা এরকম। এক প্রশ্ন করতেছে, আরেক অ্যান্সার দিতেছে। এটাই তো আমরা বলি যে কনফিউশন। সে মানে কোশ্চেন ধরতে পারতেছে না। তো এই যে ডিসওরিয়েন্টেশন, এই যে কনফিউশন, জিসিএস কমে যাওয়া, তারপরে ভিজুয়াল ডিস্টারবেন্স, এইগুলি যদি তোমার এই যে এএমএস এর সাথে একুট মাউন্টেন সিকনেস এর সাথে যোগ হয় এবং সাথে যদি কোন নিউরোলজিক্যাল ফিচার পাও উইথআউট সাইন, তাহলে ইউ সে ইট হ্যাজ এইচএসিই যেটা হাই অল্টিটিউড সেরিব্রাল ইডিমা। আর ওইগুলি না পেলে ফিচার অফ সিভিয়ারিটি সেটা তোমার এএমএস, একুট মাউন্টেন সিকনেস। তাহলে যেহেতু একুট মাউন্টেন সিকনেস আছে, আমরা যারা আ নতুন সমতল থেকে যাচ্ছি আমাদের হবে। আর যারা পারসিস্টেন্টলি থাকে তাদের বেলায় হয় ক্রনিক মাউন্টেন সিকনেস। সেটা কি আমরা এটা পরে দেখব। এখন আসো হাই অল্টিটিউড পালমারি ইডিমা। এটা তো ডেফিনিটলি তোমার লাগবেই, জানতেই হবে। এবং পালমারি ইডিমা মানে তো ইডিমাই। তার আ যদি মাইল্ড হয় সেক্ষেত্রে হয় তোমার একটু ১ম দিকে একজাশনাল ডিসনিয়া, সে যখনই মুভ করবে তখন একটু শ্বাসকষ্ট হচ্ছে। আ আ ইন রেস্ট সে ওকে আছে। আম তো অ্যা এইটাতে মানে ক্লিনিক্যাল ফিচার তোমাকে আর এক্সট্রা কিছু বলার দরকার নাই। যে জাস্ট কার্ডিওজেনিক পালমারি ইডিমা অথবা অ্যালভুলেতে ফ্লুইড জমা হলে যা হয়, সেই সেরকম ক্লিনিক্যাল ফিচারই হবে। আচ্ছা, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তারপরে তার কাফ হবে, ব্লাড স্টেইনড স্পুটাম হবে, লাইক দ্যাট অফ পোস্ট এমআই পালমারি ইডিমা। কিন্তু কার্ডিয়াক ফাংশন ইজ অ্যাবসোলিউটলি নরমাল। হার্ট কিন্তু তার নরমাল। তো দিস ইডিমা ইজ নন কার্ডিওজেনিক পালমারি ইডিমা। দিস ওয়ান শর্ট অফ নন কার্ডিওজেনিক পালমারি ইডিমা। হার্ট সাইজ, তারপরে আ হার্ট কন্ডিশন, এভরিথিং ইজ ওকে। এবং সেক্ষেত্রে তুমি এক্সামিনেশন বললে পালস কি হবে সেটা জানো, টেকিকার্ডিয়া হবে। তারপরে অ্যাম অস্কালটেশন এ ক্রেবস পাবা, বাইলেটারাল ক্রেবস। তারপর পেশেন্ট সায়ানোসিস থাকবে ডিউ টু হাইপোক্সিয়া, পালমারি ইডিমা, প্যালোর থাকবে। এটা তোমরা পালমারি ইডিমার ক্লিনিক্যাল ফিচার লিখে দিলেই হবে। তো একটু আগে আমাদের যেটা বলা হয় না যে প্রতিটা এএমএস পেশেন্টের মেন্টাল ফাংশন অ্যান্ড নিউরোলজিক্যাল ফাংশন করতে হবে। এবং যদি এএমএস এ নিউরোলজিক্যাল ফাংশন আর মেন্টাল ফাংশন এ এনি অ্যাবনরমালিটি থাকে, তখনই তোমার টার্মিনোলজি চেঞ্জ করে এএমএস কে তখন হ্যাস হিসাবে লেবেল করতে হবে। তো আম আমরা যদি হ্যাপের মধ্যে থাকি, এটার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো, তোমাকে যদি ইউনিল্যাটারাল পালমারি ইডিমার কজ বলে, একটা তো আছে যে রি-এক্সপানশন পালমারি ইডিমা, সেটা ইউনিল্যাটারাল হতে পারে। আরেকটা হলো এটা। এটা ক্লাসিক্যালি বাইল্যাটারালি হবে কিন্তু একটা সময়ের পরে। একদম শুরুতে এটার প্রেজেন্টেশন হয় তোমার ইউনিল্যাটারাল এবং রেডিওলজিতেও তুমি ইউনিল্যাটারাল পাবা। এই যে দেখো, এখানে দেখো অনলি রাইট সাইডে। এবং মজার ব্যাপার হলো এটা ইউনিল্যাটারাল যদি হয় রাইটই হবে। লেফটে হবে না। যে কারো লেফটে আছে রাইটে নাই, কারো রাইটে আছে লেফটে নেই সেটা না। সে ইফ ইট ইস ইউনিল্যাটারাল এবং ১ম এ ইউনিল্যাটারালি হয়, এটা রাইট সাইডে হবে অ্যা এবং তুমি রাইট সাইডেই ক্রেবস পাবা। এবং সেটা যদি তুমি যদি ওই সময়ই এটা ট্রিটমেন্ট না করো, দ্যাট মিনস তাকে যদি তুমি
নিচে না নামাও, ডিসেন্ড না করো, অক্সিজেন না দাও, তখন পেশেন্টের পরিণতি হবে এরকম। তখন বাইলেটারাল পালমোনারি এডিমা ডেভেলপ করে। এবং যে পর্বত আরোহীদের মধ্যে তো সব তো আর অ্যাক্সিডেন্টেই মারা যায় না। অনেকে কিন্তু এখন অবশ্য সেটা হবার কথা না। এখন তো একদম অক্সিজেন নিয়ে যায়, সাথে সিলিন্ডার নিয়ে যায়, অনেক প্রিকশন নিয়ে যায়। সেক্ষেত্রে হওয়ার কথা না। আচ্ছা, তাহলে আমরা যদি হ্যাপি আবার চলে আসি, যে সেখানে এক্সারশনাল ডিসনিয়া, ফেটিগ, উইকনেস, কাফ, উম তারপর পালমারি ইডিমার যত ফিচার সেটা পাওয়া। এই একই সঙ্গে এই হ্যাপের সঙ্গে এএমএস এর ফিচার গুলিও থাকতে পারে। থাকতে পারে, নাও থাকতে পারে। তার মানে এই হ্যাপটা ডিনোভো তোমার ফর্ম হতে পারে। যে উইথআউট এনি প্রিসিডিং সিম্পটম, উইথআউট এনি প্রিসিডিং ডিজিজ, ডিজিজ না, প্রিসিডিং কন্ডিশন, আ সে হুট করেই পালমোনারি এডিমা ডেভেলপ করতে পারে। কিন্তু হেসের বেলায়, সেরিব্রাল ইডিমার বেলায় মোস্ট অফ দ্যা কেস, মোর দ্যান 90% কেসই ফলোড বাই এএমএস, একুট মাউন্টেন সিকনেস। একুট মাউন্টেন সিকনেস হয়ে তারপরে এটা হবে। আর হ্যাপের বেলায় হিস্ট্রি অফ এএমএস অথবা কোএক্সিস্টেন্ট এএমএস থাকতে পারে, নাও থাকতে পারে। না থাকার সম্ভাবনা বেশি। এটা তোমার নিজে, নিজেই তৈরি হয়ে যায়। এখন কেন হয় সেটা আসলে এখনো ক্লিয়ার কাট না। সেটা আমরা পরে দেখব যে হাইপোক্সিয়ার জন্য সেখানে ক্যাপিলারি পারমিয়াবিলিটি চেঞ্জ, হাইপোক্সিয়ার জন্য অ ভ্যাসোকনস্ট্রিকশন, ওইগুলি নানা রকম থিওরি আছে। কিন্তু কেন হচ্ছে এখনো খুব বেশি ক্লিয়ার কাট। যদি তোমরা কোনো ক্লিয়ার কাট কিছু পাও আমাদেরকে জানাইও বা পোস্ট করে দিও। এখন আ তুমি মা এই ২ টার ম্যানেজমেন্ট আমরা পরে যাই, বা একটু যদি বলি যে, যেকোনো পয়েন্টেই তোমার ট্রিটমেন্ট হবে অ্যা এটা ডিসেন্ট। নি সে তাকে যদি তুমি ইভেন আ ধরো যে এএমএস এর বেলায় জাস্ট তুমি ১০০ মিটারও যদি নিচে নামায় দাও, দেখবা যে তার ইমপ্রুভমেন্ট আ শুরু হয়ে গেছে। তারপর পালমারি ইডিমার বেলায় তুমি যদি ৫০০ মিটার থেকে ১০০০ মিটার নিচে নামাতে পারো, ধরো ৫০০ মিটার, তো তার কমপ্লিট রিকভারি হয়ে যেতে পারে। তাহলে তোমার অক্সিজেন এবং ডিসেন্ট ২ টাই কিন্তু তোমার রিকভারি করতে পারে। যেমন মনে করো যে কোনভাবেই নিচে নামা সম্ভব হচ্ছে না এবং সেখানে যদি অক্সিজেন থাকে, ইউ স্টার্ট অক্সিজেন, এবং অক্সিজেন দিয়ে তুমি যদি এসপিটি মেইনটেইন করতে পারো, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। জাস্ট উইথ অক্সিজেন। কিন্তু বেটার হলো একই সঙ্গে তাকে নামিয়ে দিবা, এবং নামাবো মানে কি একদম কাঠমান্ডুতে নামায় দেওয়ার দরকার নেই। তুমি জাস্ট ৫০০ মিটার নিচে নামাও। হ্যাঁ? একদম সে হয়তো ওইখানে রকি পর্বতমালায় আছে, তাকে নামাইতে, নামাইতে একদম ক্যালিফোর্নিয়াতে লস এঞ্জেলসের সমতল ভূমিতে নামায় দিলাম। যে সে অতটুক দরকার নেই। ইউ জাস্ট অ্যালাও হিম টু ডিসেন্ড 500 to 1000 মিটার। অতটুকু হলেই পেশেন্ট রিকভার করে ফেলবে। এবং পেশেন্ট রিকভার করার পরে কিন্তু আবার চাইলে উঠতে পারবে। একটু রেস্ট-টেস্ট নিয়ে, একটু সময় নিয়ে, আরেকটু শক্তি সঞ্চয় করে সে কিন্তু আবার উঠতে পারবে চাইলে। এবং উঠলে যে আবারও হবে তার কোনো গ্যারান্টি নেই। হতে পারে, নাও হতে পারে। গ্যারান্টি নেই মানে কি? যে গ্যারান্টি না, মানে তার কোনো রিস্ক নাই যে তার হবেই, নাও হতে পারে। তাহলে সেখানে তুমি যদি কাউকে যদি ডিসেন্ড করো, তার রি-এসেন্ট এর জন্য ৩ দিন সময় ব্যয় করতে হবে। ৩ দিন তাকে ওখানে রেখে দিতে হবে। পালমোনারি এডিমা চলে গেছে, চলে গেছে, এক্স-রে ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, চলেন উঠি, উঠি। না। You have to allow that person to rest 3 days, ৩ দিন থাকবে। তারপর যদি এম উঠাটা খুবই নিতান্তই প্রয়োজন হয়, আবার উঠবে। না হলে অ্যা ব্যাগ এন্ড ব্যাগেজ বাড়ি ফিরে চলে আসবে। তো এই যে ডিসেন্ট, এই যে অক্সিজেন, এটা কিন্তু প্রত্যেকটার জন্যই কমন ট্রিটমেন্ট। আর হ্যাপের জন্য এই যে নিফিডিপিনটা দিতে বলে। নিফিডিপিন তোমার পালমারি ভ্যাসোকনস্ট্রিকশন, এটার একটা প্যাথোলজি। বলা হয় যে পালমারি ভ্যাসোকনস্ট্রিকশন এর জন্য পালমা আ তোমার ইডিমা হয়। তো এইটার সাথে আবার একটু কথা আছে যে যাদের নাকি পালমারি হাইপারটেনশন, তাদের তো ক্রনিক্যালি পালমারি ভ্যাসোকনস্ট্রিকশন থাকে। তাদের তো আমরা পালমারি ইডিমা পাই না। তাদের বেলায় কেন পাই? এটা নিয়ে মানে বিদগ্ধজনদের মধ্যে অনেক কথা কাটাকাটি আছে। আমরা ওদিকে যাচ্ছি না। কিন্তু নিফিডিপিন দেয়া হয় ফর পালমারি, মানে কি বলা যায়, ভ্যাসোডাইলিটেশন, এবং এটাতে তোমার ফল পাওয়া যায়। নিফিডিপিনের একেক জায়গায় একেক ডোজ আছে। তবে 20 মিলিগ্রাম 6 আওয়ারলি। এটা তোমরা মনে রাখবা। 20 মিলিগ্রাম 6 আওয়ারলি দিতে হয় এবং মোটামুটি ৩ দিনের মতো দিতে হয় নিফিডিপিন ইন কেস অফ হ্যাপ।
আর ডিসেন্ট এন্ড অক্সিজেন ওটা তো বলবাই, ওটা তো আর যখন যে কোনো জায়গায় এটা মুখস্থ লাগাই দিবা। এখন যদি তুমি ক্রনিক মাউন্টেন সিকনেস আসো, ক্রনিক মাউন্টেন সিকনেসে কি হয় আসলে ঘটনাটা? কি হয় ক্রনিক ক্রনিক মাউন্টেন সিকনেসে? এখানে মনে হচ্ছে পলিসাইথেমিয়া থাকে স্যার। হ্যাঁ, এখানে ওই পলিসাইথেমিয়া রিলেটেড হবে। হ্যাঁ, জাস্ট পলিসাইথেমিয়ার যে ক্লিনিক্যাল ফিচার সেটা তোমরা মনে রাখবা। হেডেক, ডিজিনেস, লেথার্জি, ইম্পেয়ার্ড মেমোরি, ভিজুয়াল ডিস্টারবেন্স, সাইনোসিস, প্লেথোরা, তাই না? এই জিনিসগুলি আমরা ধরো যে অন্য যে পলিসাইথেমিয়া রাবরা বেরার যে ক্লিনিক্যাল ফিচার সেগুলি তোমাকে অ্যা বলতে হবে যে ক্রনিক মাউন্টেন সিকনেস যারা ডেভেলপ করে এবং এর হিমোগ্লোবিন থাকবে মোর দ্যান 20 আর আ পিসিবি শুড বি মোর দ্যান 65%। তখন আমরা তাকে বলব ক্রনিক মাউন্টেন সিকনেস। এবং এটা কিন্তু যারা মাউন্টেনে থাকে প্রত্যেকের কিন্তু হয় না। এবং আরো মজার ব্যাপার হলো যে তোমার ওই যে রকি মাউন্টেন আর আন্দিজ পর্বত বা অন্যান্য জায়গায় যত বেশি হয়, তিব্বতের লোকদের হয় না। হয় না বললেই চলে। এটার আরেকটা নাম আছে যিনি আ একজনের নামে, একজনের নামে আরেকটা নাম আছে ক্রনিক মাউন্টেন সিকনেস এর। তো তোমার কেন এইটাও তোমার আ বিবর্তন দিয়ে ব্যাখ্যা করা হয়। কারণ তিব্বতের মানুষ তো সে অনেক দিন ধরে যতদিন ধরে এখানে বাস করতেছে সেই নিউ ওয়ার্ল্ড হিসাবে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা এই পর্বতে আ যারা আগে ছিল রেড ইন্ডিয়ান তারা তো আর নাই। এরা কিন্তু কম সময় ধরে বাস করতেছে ডেফিনিটলি। ধরো যে কলম্বাস কত বছর আর আবিষ্কার করলো? কয়েকশো বছর আগে আমেরিকা আবিষ্কার করার পরে। তো এই কয়েকশো বছরে তারা যতটুকু অ্যাডাপ্টেশন এর সুযোগ পেয়েছে, আর তিব্বতের ওরা তো ওই আ মানে থাউজেন্ডস অফ ইয়ার ধরেই সেখানে আছে। হ্যাঁ? ওরা থাকুক বা অন্য ফরমেট এ থাকুক। তাহলে বলা হয় যে এটা একটা বিবর্তনের একটা আ মানে কি বলা যায়? ইন্ডিকেটর যে তারা বেশি সময় পাওয়ার কারণে অ্যাম এ এইটাকে তারা ওভারকাম করে ফেলছে। এই ক্রনিক মাউন্টেন সিকনেস টাকে। আবার এই ঠিক একই সময় যদি রকি মাউন্টেন আর আন্দিজ পর্বতের লোকেরা পায়, একটা সময় যেতে যদি ওই সময়টা ক্রস করে, হয়তো তারাও ডেভেলপ করে ফেলবে। যাই হোক সেটা হলো যে ধারণা করা আরকি যে কেন তিব্বতের মানুষদের ক্রনিক মাউন্টেন সিকনেস মানে একই উচ্চতায় থাকার পরেও অন্যদের দক্ষিণ আমেরিকা বা উত্তর আমেরিকা অথবা ইথিওপিয়া, উম ইথিওপিয়াতেও হাইল্যান্ড আছে। ইথিওপিয়ার হাইল্যান্ড অথবা কিলিমেঞ্জারো আফ্রিকার ওদের চেয়ে কেন তাদের কম হয়? অবশ্য আফ্রিকাতে কম হয় সেটা না। আমি আমেরিকার কথা বলতেছি। আমেরিকাতে বেশি হয়। এই তোমার হিমালয়ান এরিয়ার চেয়ে। অ্যা মা আফ্রিকাতে কিন্তু বেশি হয় সেটা না। তো আরেকটা হলো যে তোমার রি-এন্ট্রি পালমোনারি ইডিমা। একটা হাই অল্টিটিউড পালমোনারি ইডিমাটা এটা কি ক্রনিক এর বেলায় ওটা বাদ দাও। রি-এন্ট্রি পালমোনারি ইডিমা। রি-এন্ট্রি পালমোনারি ইডিমা বলতে কি বুঝো? কি হতে পারে এখানে? রি-এন্ট্রি হলো কেউ যদি উঁচু জায়গা থেকে ধরো সে যেখানে আছে, সে হায়ার আম ল্যান্ড থেকে নিচে নেমে আবার ওখানে ব্যাক করে। তখন তার পালমারি ইডিমা হয়ে যায়। এবং সেটা আ বা তোমার পেরু বা আমেরিকান অঞ্চলে বেশি হয় তিব্বতীয়ানদের চেয়ে। বলো তো দেখি সেটা কেন? আচ্ছা, হাই অল্টিটিউড পালমারি ইডিমা এই ক্রনিক ম্যাল অ্যাডাপ্টেশন ও হতে পারে। যদি কেউ অ্যাডাপ্ট করতে না পারে, দেখা গেল যে সে তার ১৪ পুরুষ পর্বতে আছে ঠিক আছে। তাদের মধ্যে কারো দেখা যায় যে পালমারি ইডিমা ডেভেলপ করে এবং তাকেও সেখানে অক্সিজেন দিয়ে টিয়ে ট্রিটমেন্ট করতে হয়। একটা পর্যায়ে গিয়ে সে ডেভেলপ করে। আর রি-এন্ট্রি পালমারি ইডিমা তো বললাম, সে ধরো যে এ তিব সেই আ পেরুর একজন সে নিচে নামলো সি বিচে ঘোরাঘুরি করে আবার সে পেরুতে চলে গেল। পেরুতে যখন সে ব্যাক করলো লোয়ার ল্যান্ড থেকে তখন তার ইডিমা হয়ে গেল। এটার ব্যাখ্যা হলো যে তার মানে নিচে নামার সুযোগ কার বেশি আছে?
সেখানে তো তোমার যে বাই এয়ারপোর্ট আছে আমেরিকা, ওরা নিচে নেমে গেল, মানে নেমে আবার উঠে গেল। এই সুযোগটা মানে এয়ারপোর্ট ফেসিলিটি বা প্লেন ফেসিলিটি, বাই এয়ার ট্রান্সপোর্ট ফেসিলিটিটা এই তিব্বতীয়দের মধ্যে নাই। সেইজন্য বলা হয় যে এখানে রি-এন্ট্রি পালমোনারি এডিমাটা কম দেখা যায়। আর ওরা তো উঠানামা করতেছে বাই, মানে কি বলা যায়, বাই অ্যাসিস্ট্যান্স অফ ট্রান্সপোর্ট। সেইজন্য তাদের মধ্যে বেশি দেখা যায়। এটা কিন্তু একদম টেক্সট বইয়ের কথা, আমার বানানো কথা না। মানে কেন তাদের মধ্যে এটা বেশি হবে, এটা একটা। আর ক্রনিক মাউন্টেন সিকনেসটা কেন তিব্বতীয়দের মধ্যে কম? বিকজ দে আর লিভিং দেয়ার ফর থাউজেন্ডস অফ ইয়ার মোর দেন দ্যাট অফ দ্য তোমার নিউ ওয়ার্ল্ড, সাউথ আমেরিকানস অর নর্থ আমেরিকানস। তাহলে মোদ্দা কথা কিন্তু এই কন্ডিশন গুলি হয়, এটা তোমাদেরকে রিপ্রোডিউস করতে হবে। তাহলে কি কি পয়েন্ট মানে নির্ভর করবে ফ্যাক্টর, যে সে কি কন্ডিশন গুলি ডেভেলপ করবে কিনা, বা কে কতটুকু সাফার করবে, এইগুলির জন্য কয়েকটা ফ্যাক্টর আছে। যে তার রেট অফ অ্যাসেন্ট কত দ্রুত উঠে, স্লোলি উঠলে তার কম চান্স ওই প্রবলেম গুলি ডেভেলপ করার। এবং তুমি যদি লেন্থ অফ স্টে বেশি হয়, বিশেষ করে যদি রাত বেশি কাটাও, তাহলে তোমার কেউ যদি ২ রাত ১ দিন কাটায়, আবার কেউ যদি ২ দিন ১ রাত কাটায়, এখানেও পার্থক্য হবে। কারণ রাতের বেলাটা তো আমরা জানি যে হাইপোক্সিয়া, আমাদের রিসেপ্টর দ্বারা হাইপোক্সিয়া আ কন্ট্রোল, মানে কি বলা যায়, হাইপোক্সিক রেসপন্সটা ডাল। হাইপোক্সিয়ার রেসপন্সে আমাদের যে ক্যারোটিড বডির মাধ্যমে যে রেসপন্স হচ্ছে সেটা তোমার লোয়ার থাকে। ব্যারো রিসেপ্টরের মাধ্যমে যে রেসপন্স, তো সেটা লোয়ার থাকার কারণে কেউ যদি মোর নাইট সেখানে পাস করে, তাহলে ওর মানে হাইপোক্সিয়ার এক্সপোজার বেশি হবে। বেশি হওয়ার কারণে তার সিম্পটম বেশি হতে পারে। তো লেংথ অফ স্টে একটা, সেটা কি দিন বেশি না রাত বেশি স্টে করতেছে, সেটাও তোমার আরেকটা পয়েন্ট। এবং আম টিপ অন দ্য সেম ডে। মনে করো যে তুমি গিয়ে আবার চলে আসছো। আর আরেকজন গিয়ে ভাবতেছে না, কাল যাই, আজকে একটু রাতটা কাটাই যাই। ওই রাত কাটাতে গিয়ে দেখা গেল যে তার ইডিমা-টিডিমা হয়ে বসে থাকতে পারে। তাহলে তুমি গেলা এবং চলে আসলা। আর আরেকজন গিয়ে থেকে গেল। তাহলে এই ২ টাও তোমার একটা ফ্যাক্টর। আর ওভারনাইট স্টেটা, ওই যে যেটা এক্সপোজার প্রলং হচ্ছে, আরেকটা হচ্ছে হাইপোক্সিক অ্যাটেনুয়েশন, এটা হচ্ছে। এবং আ আরেকটা হলো ইন্ডিভিজুয়াল সাসেপ্টিবিলিটি। ওটা ম্যান টু ম্যান ভেরি করবে। যে সব রেট অফ অ্যাসেন্ট, লেংথ অফ স্টে, ট্রিপ অন দ্য সেম ডে, ওভারনাইট স্টে অল সেম। তারপরেও দেখা যাচ্ছে যে মিস্টার এক্স এবং ওয়াই এর মধ্যে ২ রকম মানে মাউন্টেন সিকনেস ডেভেলপ করতেছে। একজনের ডেভেলপ করলো, আরেকজনের করলোই না। অথবা একজনের সিভিয়ার হলো, আরেকজনের লেস সিভিয়ার হলো। অথবা একজনের একিউট মাউন্টেন সিকনেস ডেভেলপ করলো, আরেকজনের হ্যাভ ডেভেলপ করলো অর হ্যাজ ডেভেলপ করলো। এটা তাহলে ম্যান টু ম্যান ভেরি করবে। তাহলে প্রোটেক্টিভ ইফেক্ট হলো যে যারা নাকি অলওয়েজ ওই যে মডারেট উচ্চতায় থাকে, যেমন কেউ যদি ভুটানের রাজধানীতে থাকে, বা কেউ যদি কাঠমান্ডুতে থাকে, আর কেউ যদি ঢাকা থেকে যায়, তাহলে ২ জনের মধ্যে কিন্তু ২ রকম রেসপন্স হবে। আগেই বলা হয়েছে। এটা একটা প্রোটেক্টিভ রেসপন্স। যে তুমি অলওয়েজ আম আ অধিক উচ্চতায় থেকে অভ্যস্ত। সেজন্য অ্যা আরেকটু রিলেটিভলি মোর উচ্চতা তোমাকে কম এফেক্ট করতেছে। তাই না? ওই যে একটা কথা আছে না যে, "দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি?" এরকম। মানে উচ্চতায় যাদের জীবন মানে ধারণ, তাদের আবার উচ্চতা কি জিনিস। আবার সেটা যদি তোমার মানে পামির মালভূমির হয়, তাহলে তো আর কোন কথাই নেই। তাকে রকি মাউন্টেনে পাঠাও আর আন্দিজ পর্বতে পাঠাও, তার কোন কিছুই হবে না। বিকজ দে আর accustomed টু দ্যাট altitude, যদিও কিছুটা কম। এবং সেই রেসিডেন্সিটা হতে হবে মোর দ্যান 1900 মিটার। মোর দ্যান 1900 মিটারে তুমি যদি থাকো মানে ক্রনিক্যালি, তাহলে তোমার জন্য সেটা একটা প্রটেক্টিভ আ ইন্সট্রুমেন্ট হিসেবে কাজ করবে। এবং থিম্পুর উচ্চতা কিন্তু ২০০০ এর বেশি। মানে সমুদ্র সমতল থেকে। যত উচ্চতাই বলি, আমরা তো সি লেভেল থেকে হিসাব করি এটা। আরেকটা হচ্ছে রিসেন্ট ট্রিপ। তুমি রিসেন্টলি
হিন্দুকুশ পর্বতমালা থেকে, পামির মালভূমি থেকে, আন্দিজ পেরু থেকে ঘুরে আসছো, হ্যাঁ? তারপর তোমার আবার তোমাকে যেতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তুমি কিছু প্রোটেকশন পাবা যে নাকি ১ম বার যাচ্ছে তার তুলনায়। আচ্ছা, এটা যদি আমরা দেখি যে আমরা কি, কি ড্রাগ ইউজ করি আম আ তোমার ইন একিউট ইলনেস গুলিতে, সেটা এসিটাজোলামাইড। এসিটাজোলামাইড দিলে তোমার যে একটু অ্যাসিডোসিস হয়, অ্যাসিডোসিস হলে ওটা তোমার ভেন্টিলেটরি ড্রাইভ বাড়ানোর মাধ্যমে আ সে তোমাকে তোমার হাইপোক্সিয়া কে কাউন্টার দিতে হেল্প করে। এগুলো তোমরা দেখে নিও, আমরা ডিটেইলস যাচ্ছি না। তাও তো তোমার এসিটাজোলামাইড ইউজ হয় একুট মাউন্টেন সিকনেস প্রিভেনশন এ এবং একুট মাউন্টেন সিকনেস এর ট্রিটমেন্ট এ। ডেক্সামেথাসোন ইউজ হয় একুট মাউন্টেন সিকনেস এর প্রিভেনশন এ এবং সেরিব্রাল ইডিমার ট্রিটমেন্ট এ। নিফিডিপিন ইউজ হয় আ পালমারি ইডিমার প্রিভেনশন এ এবং পালমারি ইডিমার ট্রিটমেন্ট এ। ২ টাতেই হয়। এবং পালমারি ভ্যাসোডাইলেটর হিসেবে তোমার সিলডেনাফিল, টাডালাফিল সেগুলির উপর অবশ্য ডিটেইল ডাটা নাই। কিন্তু সেগুলিও বলা হয় যে এটা পালমারি ইডিমা প্রিভেন্ট করতে পারবে। পালমারি ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে। নিফিডিপিন যেভাবে নিফিডিপিনের মেকানিজম অ্যাকশন ও সেই ভ্যাসোডাইলেটরই। হ্যাঁ, এটা আমরা দেখে ফেলছি যে এটা দেখার উদ্দেশ্য হলো যে ইউনিল্যাটারাল পালমারি ইডিমা করতে পারে, তারপরে বাইল্যাটারাল হয়। রি-এক্সপানশন পালমারি ইডিমা এবং হ্যাপ, এই ২ টা হলো যে ইউনিল্যাটারাল পালমারি ইডিমার কজ, আর্লি ফেজ অফ হ্যাপ। তো হ্যাপের ট্রিটমেন্ট যদি আবার একটু রিভিউ করি, যে গ্রাজুয়াল অ্যাসেন্ট করতে হবে সব ক্ষেত্রেই। এখানে একটু প্যারামিটারও দিয়ে দিছে। তারপরে নিফিডিপিন, সালমেটেরল, কিন্তু সালমেটেরলটা মনোথেরাপি হিসেবে ইউজ করা যাবে না। এই যে ডেক্সামেথাসোনও তুমি দিতে পারো। হ্যাপ এবং হ্যাস ২ টাতেই ওরাডেক্সন। তাহলে এই পর্যন্তই। আ তোমাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা তাহলে ফ্যাকাল্টি স্যারদের কাছে চলে যাব। কোনো কোয়েশ্চেন দরকার আছে না এটা জানার? জি স্যার। জি স্যার। আচ্ছা। মানে স্যার এটা যারা যে তিব্বতের মালভূমিতে বা উপরে যারা বাস করে ওরা যে লোল্যান্ডে আসে ওদের কি কোনো সমস্যা হয়? লোল্যান্ডে আসলে সমস্যা হবে না। কিন্তু লোল্যান্ড থেকে যখন আবার ব্যাক করবে তখন তার ওই রি-এন্ট্রি পালমারি ইডিমা হতে পারে। কিন্তু লোল্যান্ডে আসলে কোনো সমস্যা হবে না। মানে হি ইস গেটিং মোর অক্সিজেন, মোর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এ সে এক্সপোজ হচ্ছে। এটা তার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আর কোনো প্রশ্ন? এই কিন্তু ইম্পোর্টেন্ট কিন্তু। তোমাদের তোমরা যদি সিলেবাস যদি ঘাটো দেখবা লেখাই আছে হাই অল্টিটিউড ইলনেস। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন না থাকলে আমরা আ স্যারের কাছে যাব। তার আগে হেনা তুমি কিছু বলো। হ্যাঁ, হেনা শুনতে পাচ্ছ? আচ্ছা, হেনা বোধহয় নাই এখানে। আচ্ছা, স্যার আপনি তাহলে কিছু বলেন। তারপর আমরা শেষ করে ফেলব। স্যার শুনতে পাচ্ছেন? তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা। স্যার আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে স্যার একটা কথা জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ, অবশ্যই। অনেকে দেখি স্যার ওই মাঝে মাঝে জিজ্ঞাসা করে এমনি, ওই যারা দেখা যাচ্ছে যে কাশ্মীর ট্যুরে যাচ্ছে বা এরকম যায়, তো হুম। কারো সিকনেস হয়, এখন বলে যে প্রোফাইলেকটিভ ড্রাগ নিতে চাই, বনে যায় আমরা কি দিই আসলে এই ক্ষেত্রে স্যার? ওরা তো খুব যে তা তো না স্যার, তারপরেও কি দিই কাশ্মীর আসলে? গেলে হতে পারে। আমরা এত লোল্যান্ডে থাকি। তুমি যদি রেপিডলি যদি যাও ওই উচ্চতায়, কাশ্মীরের উচ্চতাও কত হবে? কম তো হবে না। দ্যাট না, ওটা ভালোই স্যার, হ্যাঁ। হ্যাঁ, কারণ ইন্ডিয়ান আর্মি কিন্তু ওই কাশ্মীর ভ্যালিতে হেলিকপ্টার দিয়ে বা বাই এয়ার কিন্তু ফোর্স পাঠায়। তার মানে ভালোই উচ্চতা। সেক্ষেত্রে আমাদের এই যে প্রোফাইলেকটিক ড্রাগ এর মধ্যে তো এগুলি আছে। আ তোমার এই যে তোমার ওরাডেক্সন এই যে প্রিভেনশন এর জন্য।
তারপর সবার তো নিফিডিপিন। হয় না এই সমস্যা স্যার। তো সেই ক্ষেত্রে স্যার তুমি কিছু প্রিভেনশনের দরকার জন্য আছে আরো? যদি ইন অ্যাডভান্স নিয়ে নিতে পারো একটা, আবার ট্রিটমেন্টের জন্য সেম ড্রাগ ফর হাতে রাখতে প্রিভেনশন পারে স্যার। এন্ড ট্রিটমেন্ট কাজে লাগতে পারে। ইফ ইউ আর অ্যাফ্রেড অফ পালমোনারি ইডিমা, যে আমি ওইটা ফেস করতে পারবো না, কি হইছে? তুমি খাও না মানে ডেক্সামেথাসোন, ওরাডেক্সন উঠার সময়টাতে, সমস্যা নেই। অথবা তুমি যদি ওরাডেক্সন খেতে না চাও, যে ধরো যে সামওয়ান হ্যাজ ডায়াবেটিস, সে ওই রিস্ক নিতে চাচ্ছে না, ওই ঝামেলা যেতে চাচ্ছে না, তোমার যে নিফিডিপিন আছে, নিফিডিপিনও কিন্তু প্রিভেনশনে কাজ করে। জি আর স্যার। একুট মাউন্টেন সিকনেস প্রিভেনশনের জন্য, একুট মাউন্টেন সিকনেস কিন্তু বেশ কষ্টকর। হ্যাঁ, যদি ডেভেলপ করে মাথায় ব্যথা এটা সেটা, সেক্ষেত্রে তুমি এসিডাজোলামাইড দিতে পারো প্রিভেনশন হিসেবে, এটাও কাজ করে। আর কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন যে স্যার যাদের হচ্ছে যে এমনিতেই মানে সিওপিডি বা এরকম রেসপিরেটরি ডিজিজ গুলো আছে, ওরা যদি হচ্ছে ওইসব জায়গায় ঘুরতে টুরতে যেতে চায়, তখন কি স্যার মানে এটার জন্য হ্যাঁ, ওদের জন্য আমরা ওইটা পরের ডিসকাশনের জন্য রেখে দিছি। আমাদের পরের ডিসকাশনটা হবে যে দিস ইলনেস, হাই অল্টিটিউড ইলনেস উইথ প্রি এক্সিস্টিং কন্ডিশন, তাদের বেলায় আমরা কি অ্যাডভাইস করবো এবং তাদের মেকানিজমটা কি হবে, ওইটা আমরা ধরো যে কালকে পরশু দিকে, কালকে তৌহিদ পড়াবে স্টেজিং অফ লাং ক্যান্সার, দরকার হলে পরশুদিন ওটা ডিসকাস করবো। ঠিক আছে? আচ্ছা জি স্যার। ওইটা আরেকটা টপিক কিন্তু, যে এটা আমরা কিন্তু আজকে যেটা ডিসকাস করলাম এটা যে অ্যাজ এ হোল, মানে সবার জন্য। আর ওইটা হবে যে পার্টিকুলার ইলনেসে, যে সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, স্লিপ অ্যাপনিয়া, ওগুলি থাকলে আমরা তাকে কি অ্যাডভাইস করব এবং তার ফেট কি হতে পারে, সেটা আমরা আলাদাভাবে আবার একটু আলোচনা করব। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আজকে এখানেই শেষ করি। তোমাদের সবাইকে ধন্যবাদ। জি স্যার। আসসালামু আলাইকুম।